নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি। আপনাকে স্বাগত জানাই ডাক্তারবাবু, ক্যাম্পেইন নমস্কার কলিং মিডিয়ার নমস্কার পক্ষ থেকে। নমস্কার নমস্কার দিদি। প্রথমেই যে বিষয়ে প্রশ্ন করব সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই খবরে দেখেছেন যে একটি বেআইনি বহুতল ভেঙে পড়ে ঝুপড়িবাসীদের কত ক্ষতি হয়েছে, 10 জন মানুষ মারা গেছেন, গার্ডেন রিচেই এই ঘটনা ঘটেছে। এবং এই বিষয় নিয়ে যখন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলা হয় তখন তিনি বলেছেন যে এই যে বেআইনি বহুতলের নির্মাণ, এটা নাকি একটা সামাজিক ব্যাধি, যেটাকে কোনোভাবেই তিনি নির্মূল করতে পারছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন। একজন মেয়র হয়ে এবং রাজ্যের একজন মানে ক্ষমতা সম্পন্ন একজন মন্ত্রী, পুরমন্ত্রী হওয়ার পরেও তার কি এই আক্ষেপটা মানায়? কি মনে হয় ডাক্তারবাবু? উনি শুধু মেয়র নন, রাজ্যের মন্ত্রীও। এতদিন ধরে ওনারা সরকারে আছেন, সামাজিক ব্যাধি দূর করার দায়িত্ব ওনাদের। দূর করতে পারছেন না, সেটা তাদের ব্যর্থতা। এতদিন পরে স্বীকার করলেন, এটাও একটা অদ্ভুত জিনিস লাগছে। শুধু অবৈধ নির্মাণ নয়, আমাদের তৃণমূলের সব কাজকর্মই আমি দেখছি অবৈধ চলছে। এমনকি যখন টাকা বেরোচ্ছে তখন অবৈধ সম্পর্কের কথাও বেরিয়ে আসছে। কাজে এটা একটা অদ্ভুত ব্যাপার। সমাজটাকে কোথায় রসাতলে নামিয়ে নিয়ে যাচ্ছে এরা, এটা বুঝতে পারছে না। দেখুন, ওখানে যারা বাড়ি করেছিল এরা খুব বড় লোকরা ওই বাড়িতে থাকবে না। একটা দুটো সরুর মধ্যখানে একটা বিশাল সরু লম্বা মতো বাড়ি, সেখানে গরিব লোকেরাই থাকতো। আর মারা গেল আরও ততোধিক গরিবগুলো। তাহলে সেইগুলোতে তারা চালিয়ে চালে থাকলেই ভালো করতো। এইটুকু যদি সরকার না দেখে তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। ডাক্তারবাবু, এই যে গার্ডেন রিচের যে ঘটনা ঘটলো তাতে আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী, তিনি মাথায় ব্যান্ডেজ বাঁধা, তিনি গেলেন সেখানে গিয়ে তিনি ক্ষতিপূরণের ঘোষণা করলেন, মৃতদের জন্য এবং আহতদের জন্য ক্ষতিপূরণের কথা বললেন। আমরা দেখলাম যে যে প্রমোটার এই বাড়িটা তৈরি করেছিল তাকে গ্রেফতার করা হলো। আমরা এটাও দেখলাম যে যার আন্ডারে এই এটা পাস হয়েছিল, মানে পুরসভার যিনি ইঞ্জিনিয়ার, তাকে শোকজ করা হলো। এবং তার সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি পুরমন্ত্রী এবং অবশ্যই তিনি মেয়র ফিরহাদ হাকিম, তিনি দায় চাপালেন যে বাম আমল থেকেই নাকি এই জিনিস শুরু হয়ে গেছে। ডাক্তারবাবু, আমার প্রশ্নটা খুব ক্লিয়ার যে বাম আমল শেষ হয়ে গেছে 2011 সালে, এবং বামফ্রন্টকে একেবারে ওয়াশ আউট করে দিয়ে তৃণমূল সরকারকে এনেছিল আমাদের রাজ্যের জনগণ। সেখানে দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কি এই সরকার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল যে এতদিন পরে যে বেআইনি একটা বাড়ি ভেঙে পড়েছে সেটার দায় এখনো বাম আমলের ওপর, বামফ্রন্ট সরকারের ওপর চাপাতে হবে, নিজেদের কাছ থেকে দায় জেরে ফেলতে হবে? উনি কিসের দায়টা চাপাচ্ছেন সেটাই বুঝছি না। বাম ফ্রন্টের আমলে এই বাড়িটা তৈরি হয়নি। বাম আমলে তৈরি হয়তো হয়েছিল, জিনিসগুলো করেছিল। উনি তো বলছেন যে এটা সামাজিক ব্যাধি। তো উনি যে সামাজিক ব্যাধি তৈরি করতে পারেননি, মানে ঠিক করতে পারেননি। বামফ্রন্টের আমলে হয়তো হয়েছিল, নিশ্চয়ই হয়েছিল। হয়নি এরকম কখনোই কেউ বলবে না। চেষ্টাও হয়তো তারা করেছিল, পারেনি, ব্যর্থ হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে এইটার আমার যা ভুল সেটার জন্যে এটা ওনাদের অভ্যস্ত। আমরা সব সময় দেখেছি এটা কমিউনিস্ট পার্টিদেরও অভ্যস্ত ছিল যে আপনার মাথার ঘামটা মুছছেন না কেন, কেন্দ্র দেয় না, মাথার ঘুমটা রুমাল নেই যেন একটা অ্যাক্সিডেন্ট, এইরকমভাবে বলে বলে অভ্যস্ত। এখানেও সেরকমভাবে ওনারাও এটা সবসময় কিছু হলেই বিহার উত্তরপ্রদেশ দেখায়। আর সেটা এখন আর দেখাতে পারবেও না বেসিক্যালি, কারণ ওরা অনেক উন্নত হয়ে গেছে। আর এখন তো ওরা সবসময় বামফ্রন্টকেই দেখাবে। এটা বক্তব্য নয়। এত বছর ধরে তোমরা আছো, তোমরা কি করছিলে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তোমরা যদি পারোনি তাহলে পারোনি, সেটাকে স্বীকার করো যে আমরা পারিনি, আমরা কাউকে করিনি। তোমরা নিজেরা দেখো কতটা আন্ডারস্ট্যান্ডিং করে টাকা খেয়েছিলে। প্রতিটা ক্ষেত্রে তোমরা টাকা খেয়ে খেয়ে করে। ইঞ্জিনিয়ারকে ধরে কি করবে? ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে। আমরা যখন সরকারি চাকরি করতে গিয়ে দেখেছিলাম, একবার কিছুদিন আমরা সরকারি চাকরি করতে গিয়ে দেখেছিলাম গ্রামের দিকে, ওখানে আপনি কি করবেন? তখন সিপিএম আমলে প্রচুর অত্যাচার হতো, ভয় পেত লোকে। ওখানে তো আপনি কিছু করতে পারবেন না। সেই ইঞ্জিনিয়ারও কতটা কি করতে পারবে আমি জানি না। মেটেরিয়ালে প্রবলেম হয়, সব কিছুতেই প্রবলেম হয়। এবং যারা প্ল্যানটা পাস করেছিল এরা কি করে করলো, তার দায়িত্ব কার? সেটা তো মেয়রেরই দায়িত্ব বা তার ডিপার্টমেন্টের দায়িত্ব। উনি সেখানে খুঁজুন, বাম আমলকে দোষ দিয়ে কোনো লাভ নেই। অনেক বছর চলে গেছে, এখন বাম করাটা ছাড়ুন। এরপরে যে বাড়িগুলো ভাঙবে, এরপরেও তো বাড়ি ভাঙবে যেগুলো করেছে। সেগুলো কি যদি বিজেপি গভর্নমেন্ট আসে তাহলে বিজেপি গভর্নমেন্ট কি দোষ দেবে যে তাদের সময় হয়েছে? সেই দায়িত্ব তো তাদের নিতে হবে। তাহলে তৃণমূলের আমলে হয়েছিল। এটা কোনো সলিউশন হতে পারে না। সলিউশন তোমরা যা বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে সেটা ভাঙো, কিন্তু তারা কখনোই করবে না, কারণ সারা মুখটা বন্ধ হয়ে আছে রুপোর টাকাতে। বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্টভাবে বলেছেন
যে কোর্ট থেকে যে বেআইনি বাড়ি ভেঙে দেওয়ার রায় দেওয়া হবে সেই রায়ের বিরুদ্ধে নতুন করে কোর্টে কোনো অ্যাপিল করা যাবে না, এ বিষয়ে কি বলবেন? দেখুন, আমি আইনের এই ব্যাপারগুলো বলতে পারবো না, তবে বিচার করে যদি দেখা যায় যে এটা বেআইনি এবং মানুষের মৃত্যুর কারণ হতে পারে, সেটা রায় অ্যাপিল না করে ভেঙে দেওয়াটাই যুক্তিযুক্ত, এবং যত তাড়াতাড়ি পারে সেটা ভেঙে দেওয়াটাই যুক্তিযুক্ত। এখানে স্টে নিয়ে দিনের পর দিন পড়ে থাকবে প্রত্যেকটা, এখানেতে আপনি দেখবেন অনেক বাড়ি আছে যেটা ভাঙাচোরা অবস্থায়, এগুলোকে ভেঙে দেওয়া ছাড়া অপশানে কিছু নেই, নাহলে পরে এটাকে সরকারকে নিয়ে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। এরকমভাবে তো ভেঙে মানুষ মারতে দিতে পারা যায় না। এই যে মানুষগুলো মারা গেল, প্রথম কথা ক্ষতিপূরণ দিতে যাচ্ছেন, মানুষের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয়? এটা হতে পারে কখনো? তার মানে সেই মানুষটাকেই উনি কী চোখে দেখেন জানি না, এরকমভাবে ক্ষতিপূরণ কখনো, একটা সম্পত্তির ক্ষতিপূরণ দিতে পারেন, মানুষের মৃত্যুর ক্ষতি, মানে একজন তো দেখলাম যে 2টা ছেলেই তার মারা গেছে মাটির, তিনি নিজেও অসুস্থ, মানে আহত হয়ে আছেন, তার বাড়িতে কি ক্ষতিপূরণ দেবেন উনি? এটা কখনো হতে পারে? ভাবলেই তো খারাপ লাগছে। কাজে এইটা কোনো কথাই নয়। এটা যিনি বলেছেন, জাস্টিস সিনহা যেটা বলেছেন যথার্থ, যে ভেঙে দেওয়া উচিত সঙ্গে সঙ্গে তাদেরকে। এবারে বাইকই স্টে করতে পারবেন কি পারবেন না, কারণ আইনের তো আমরা অনেকগুলোই দেখেছি যে আরেকজন জাস্টিসকেও দেখলাম কিছু একটা অর্ডার গেলেই ওনার ঘরে গিয়ে শুধু স্টে হয়ে যেত ডিভিশন বেঞ্চে। ওই রকমভাবে এমন হয়েছে সমাজটা, তো ওনাদেরকে দেখে বা এখনকার কিছু আইএস আইপিএসকে দেখে যেরকমভাবে করছেন, সাধারণ মানুষের মধ্যে তো আইএস আইপিএস হওয়ার ইচ্ছেটাও চলে যাবে কোনো ছেলের। সেটা তো সমাজের প্রতি কি খুব ভালো বার্তা? একজনকে দাঁড়িয়েছে দেখলাম তৃণমূল হয়ে প্রসূন ব্যানার্জি, তিনি এখানে যেতে দেওয়া হবে না, ওখানে যেতে দেবে না, যদি সেন্ট্রাল বাহিনী গেলে পরে কী করবেন, কী করে বলেন? ওই লোকটা মূর্খ না অতি মূর্খ আমি এটা বুঝতে পারি না। এদেরকে দেখে কোনো মানুষ, কোনো বাচ্চা কে কখনো আর পরে আইএস আইপিএস হতে চাইবে না, এটা বোঝা উচিত। এটা সমাজের কাছে খুব বাজে বার্তা যাচ্ছে। শওকত মোল্লা বলছেন যে তৃণমূল নাকি 42টি আসনের মধ্যে অন্তত 35টি আসন পাবেন প্রথমত, এবং দ্বিতীয়ত তিনি বলছেন যে তমলুকে দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছে এবং দেবাংশু নাকি সমস্ত তমলুকে যে সমস্ত বিজেপি নেতারা রয়েছে তাদেরকে ল্যাজে গোবরে করে ফেলবে, এবং একই সঙ্গে তমলুকের মানুষ নাকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভালো করে বুঝিয়ে দেবে, মানে তাদেরকে জব্দ করে দেবে যে তিনি যদি ভোটে দাঁড়ান। কি বলবেন এ বিষয়ে? আপনি কিছু দুঃখের প্রশ্ন করছিলেন, এরপরে এক হাসির প্রশ্ন করলেন। মানে হার্নিয়ার সঙ্গে ক্যালিফোর্নিয়ার তুলনা হয় না, তো সেই রকম ধরনের ব্যাপার। কোথায় শওকত মোল্লা, কোথায় অভিজিৎ গাঙ্গুলি, এই প্রশ্নটা কোনো অর্থই হয় না। ও হয়তো শওকত মোল্লাদের বড় বড় ল্যাজ আছে, ল্যাজে খেলানো গল্পটা ওরা জানে। অভিজিৎ গাঙ্গুলি ওসব কিছু লাগবে না। আমি 100% শিওর ওখানেতে মাননীয় বিচারপতি, যাকে আমাদের নমস্কার করা উচিত, প্রণাম করা উচিত প্রত্যেকটা মানুষের, উনি সুন্দরভাবে সুচারুভাবে জিতে যাবেন এবং মানুষই তাদের ভোট দেবেন। যে কোনো ভদ্র সভ্য মানুষ তাকে ভোট দেবে। এই শওকত মোল্লার মতো লেজ নাড়ানো লোকগুলোর কথা কেউ শুনবেও না। আর এই প্রশ্নটারই কোনো অর্থ হয় না। সত্যি আমি যেটা বললাম, তুলনাটা একদম ঠিক। একটা হার্নিয়ার সঙ্গে ক্যালিফোর্নিয়া যেমন তুলনা হয় না, এই শওকত মোল্লার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো যৌক্তিকতাই আমার কাছে নেই। কিন্তু ডাক্তারবাবু, একটা বিষয়কে আমরা বারবার যেটা আমাদের নজরে এড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে রিগিং। রিগিং মানুষই আটকাতে পারে, রিগিং আটকাতে হবে। আমরা তো সবসময় চাই, সত্যি কথাই, 356 ধারা প্রয়োগ করেই এখানে ভোট হওয়া উচিত। না হলে পরে সংবিধান যারা করেছেন, মাননীয় আম্বেদকর জি যারা করেছিলেন, তারা জানতেন না যে এটা এরকমভাবে প্রহসনে পরিণত হবে। তারা তো তাদের আত্মা দিয়ে উপলব্ধি করে করেছিলেন যে কখনোই মানুষ রিগিং করবে না, সব মানুষগুলো ভালো মানুষরাই থাকবে ভোটে। ওনারা এটা বোঝেননি যে এই নোংরা লোকগুলো আসবে, এই নোংরাভাবে রিগিং করে হবে, তাহলে ওনারা সংবিধানটা অন্যভাবেই লিখতেন। এটা সত্যি, রিগিংটা একটা ভয়ের, এটা জিনিসটা ঠিক, কিন্তু আমার মনে হয় না এবারেতে অতটা বাড়াবাড়ি করতে পারবে। সেটা যদি হয় খুব দুর্ভাগ্যজনক। সেটা আটকানোর ক্ষমতা সাধারণ মানুষেরই আছে এবং মানুষ এটা প্রতিরোধ করবে। ডাক্তারবাবু, শওকত মোল্লা আরেকটা বিষয়েও কথা বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নাকি সম্পূর্ণ বিচার ব্যবস্থার কলঙ্ক, এবং একই সঙ্গে এটাও বলেছেন যে তিনি যদি চন্দ্রবোড়া হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে ঝাঁপিতে পুড়ে ফেলবেন। এ বিষয়ে কি বলবেন? শওকত মোল্লা বলেছেন উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। শওকত মোল্লা বোমাবাধ্য, এটা মমতা ব্যানার্জি নিজে বলেছেন। এই শওকত, তুই বোমা মারিস কেন? এই লোকটার কি কথা বলছেন, মানে কার সম্বন্ধে বলছেন, কার সঙ্গে, এটা কোট করারই কোনো যুক্তি নেই। এটা ছেঁড়া কাগজের মতো ফালতু
মানে এই কথাগুলো শোনা একটা সময় নষ্ট, এটার কোনো উত্তর হয় না। আর ওর ক্ষমতা থাকে, উনি কি বলছেন, ও যদি ওরা তৃণমূলের যেটা বলবে সবাই জানে সেটা একটু উল্টো। ও যদি বলে কলঙ্ক, বা তৃণমূলের কোনো লোক যদি কলঙ্ক, বা যদি বলে যে এই লোকটা মিথ্যেবাদী, তাহলে জানতে হবে সে বড় সত্যবাদী, তার কোনো গায়ে কোনো কলঙ্কের ছাপ নেই। এটাই বুঝতে হবে। তৃণমূলে যা বলবে সে লোকটা সব উল্টোপাল্টাই ভাবতে হবে। কুণাল ঘোষ যেটা বলছেন যে সবই তো বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারলাম না যে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল যেখানে 42টি আসনেই প্রার্থী দিয়ে দিয়েছে, সেখানে তৃণমূলের বিরুদ্ধে যারা ভোটে হারার জন্য, আমি কিন্তু আপনাকে আরেকবার কোট বলে দিচ্ছি, কোট আনকোট হারার জন্য যারা লড়বে, তাদের এখনো প্রার্থী তালিকা বেরোলো না কেন? বাম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, এদের কারোরই প্রার্থী তালিকা সম্পূর্ণভাবে এখনো প্রকাশিত হয়নি। এবং দ্বিতীয় কথা যেটা তিনি কুণাল ঘোষ বলছেন, যে এরা নাকি হারার জন্য তৃণমূলের বিরুদ্ধে লড়বে, এবং এই যে মানে এরা যে লড়বে, এরা কি আর প্রার্থী খুঁজে পাচ্ছে না, তার জন্যই কি আর প্রার্থী তালিকা প্রকাশ করা যাচ্ছে না? তা না হলে প্রথম থেকেই তো বোঝা যাচ্ছে যে তৃণমূল অলরেডি 32 থেকে 34টা আসন জিতে বসে রয়েছে, এবং বাকিগুলো হয়তো জিতে যাবে। এই বিষয়ে কি বলবেন? এটা কুণালবাবু বলেছেন, আমি প্রত্যেকটা দলেরই নিজস্ব একটা প্ল্যান থাকে, কে কীরকমভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবে। তৃণমূলের আগে তো বিজেপি 20 জনকে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিল। কে কিভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবে নিশ্চয়ই ওনার সঙ্গে আলোচনা করে করবেন না, বা ওনার সেই মাথাতে সেইটুকু ঢুকবেও না। কারণ একটা জিনিস বলতে 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 মানুষের মাথাটাই তো খারাপ হয়ে যায়, বা কুসঙ্গে পড়ে পড়ে সে যে ভালো জিনিস করতে পারে এই ভাবনাটাই, ধারণাটাই হারিয়ে যায়। কাজে স্বাভাবিকভাবে হবে। আপনাকে একটা আমি উদাহরণ দিই, আমি তো আমার এই পাড়ার জিনিস দেখতে পারি। আমাদের এখানে মাননীয় বিধায়ক আছেন পরেশ পাল, উনি এখানেতে, আমরা তখন খুব ছোট, উনি এখানেতে সুভাষ মেলা শুরু করেছিলেন। মানুষটা কিন্তু অসম্ভব ভালো। আমরা ওই ছোটোবেলায় তখন তো টিভিও আসেনি, সিনেমাও দেখা হতো না। উনি সুভাষ মেলাতে আমি দেখেছি সবসময় সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, 42 এই যে বইগুলো, এবং আমি সুভাষ বলছি শান্তিগোপালের, এই সব যাত্রাপালাগুলো নিয়ে আসতেন। ওইটা দেখে দেখে ছোটোবেলা থেকে কিন্তু আমার চেতনা হয়েছে। সেই মানুষটা আজকে এদের সঙ্গে মিশে কীরকম হয়ে গেছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন। কাজে কোন সঙ্গে থাকবেন, এখন এটা ওর মনের কথা নয়, বলতে হচ্ছে, কুণালবাবুর মনের কথা নয়, বলতে হচ্ছে, বা কুসঙ্গে পড়ে পড়ে বলতে হবে। মুশকিলে নামের আগে কু থেকে গেলে একটা প্রবলেম হয়ে যায়। ওদের সবই তো কু আর কুন্তল, এই সবগুলোই তো ম্যাক্সিমাম। সু দিয়ে তো লোক নেই, প্রবলেম সেখানেই। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি সেখানকার ভোটের প্রচারে গিয়ে সাধারণ মানুষকে প্রায় হুমকি দিয়ে এসছেন, প্রায় তাদেরকে শাসিয়ে এসছেন এই বলে যে তোমরা যখন ভোট দেবে তখন বড় ফুলকে দেবে, আর যখন কিছু চাইতে যাবে তখন ছোট ফুলের গায়ে চাইতে যাবে, এসব হবে না। যদি এখান থেকে সম্পূর্ণ লিড তৃণমূল না পায়, তাহলে সেক্ষেত্রে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীকেও আমি তোমাদের কোনো সমস্যা সমাধানের জন্য এখানে আসতে দেবো না। এটা বহুদিন ধরে মুখ্যমন্ত্রী যতগুলো সরকারি মানে প্রচার করেন, সেগুলোতে দলের প্রচারই করেন। এগুলো তো সব এক হয়ে গেছে। উনি যেটা বলেছেন, উনি তো কিছুদিন আগে পদ্ম ফুলকেই ভালো বলেছিলেন, এখন তারপরে ওনাদের কিছু একটা প্রবলেম হয়েছে, উনি এখন ছোট ফুলকে ভালো বলছেন। ওনারা কি কখন বলবেন সেটা নিয়ে কথা নয়, তবে মানুষকে শাসানোর জন্য ওনার শাস্তি হওয়া উচিত। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত, এবং ধরে কিছু না কিছু শাস্তি দেওয়া উচিত। এছাড়া এদের মুখ বন্ধ হবে না। এরা এখন পুরো আসলে বেসিক্যালি অনেকগুলো পশু যারা চার পায়ে চলা উচিত, এরা তৃণমূল এসে দ্বিপদ হয়ে গেছে। প্রবলেমটা এখানেই। এই ধরনের ভাষা বা এইগুলো কথাগুলো ভয় দেখানো কোনোভাবে উচ্চারণ করা উচিত না। উনি গিয়ে বাঁচাতে যাবেন না। আজকে যে পাশের বাড়ির লোকটাকে মারবে জন্য অন্য দল করার জন্যে, তারই সঙ্গে কিন্তু তার বৈবাহিক সম্পর্ক হতে পারে, সেখানে সুজাতা মণ্ডল গিয়ে আটকাতে যাবে না। কাজে মানুষের সবসময় লড়াই করাটা যুক্তি নয়। কোনো দল নিয়ে লড়াই করে আদর্শের তলায় হতেই পারে, মারামারি কেন করবে? তাকে তো প্রয়োজন তার পাশের বাড়ির লোক আগে যাবে। সে সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, যা খুশি। এটা কখনো হয় নাকি? কখনো তৃণমূলের লোক এলে আমাকে হেল্প করবে না? আমি তো এখন পছন্দ করি না, তা বলে কি আমাকে হেল্প করবে না? কখনোই এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। যারা এই ধরনের বলে তাদের মাথাটাই গেছে। মানে আর এটা নির্বাচন কমিশনের দেখা উচিত, শাস্তি দেওয়া উচিত এই ধরনের থ্রেট করে যদি কেউ কথা বলে। ডাক্তারবাবু, আমরা এখনো পর্যন্ত জানি না যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোনো জায়গা থেকে ভোটে দাঁড়াবেন কিনা, তবু একটা
একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে তিনি হয়তো বা বিজেপির হয়ে তমলুক থেকে ভোটে দাঁড়াবেন, এবং সেই তমলুক থেকেই আরেকজন হাইকোর্টের তিনি বিচারপতি নন, তিনি হচ্ছেন একজন আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদও তিনি, এবং তিনি সেখানে গিয়ে বলছেন, কল্যাণবাবু অভিজিৎ বাবুর নামে বলছেন যে উনি নাকি নরখাদক, নরখাদকের যেমন রক্ত খেয়ে আনন্দ, ওনার নাকি চাকরি খেয়ে আনন্দ, ওনার মুখ থেকে নাকি সেই চাকরি প্রার্থীদের রক্ত পড়ছে, এবং তিনি নাকি বিচার ব্যবস্থার জন্য কলঙ্ক, বিচার ব্যবস্থার জন্য তিনি একটি কলঙ্কের সমান। এত বড় একটা সাংঘাতিক কথা তিনি বলে আসছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি অভিজিৎবাবুকে চোখে দেখিনি, কিন্তু অত্যন্ত শ্রদ্ধা করি ওনার কাজকর্মের প্রতি। এটা ঠিক যে বিচার ব্যবস্থায় কিছু না কিছু গাফিলতি থাকে, কারণ দিনের পর দিন একটা বিচার ব্যবস্থা খুব শেষই হয় না, এটা অত্যন্ত খারাপ। উনি হয়তো বুঝতে পেরেছেন যে এইটাতে উনি শেষ না করতে না পারলে, যদি উনি এইভাবে আসেন, অন্য আঙ্গিকে আসেন, এসে যদি বিজেপির সঙ্গে লেগে যদি সেন্ট্রাল গভর্নমেন্টে এসে যদি উনি মিনিস্টার হয়ে যদি কারণ উনি ভেতরের ব্যাপারগুলো বুঝে গেছেন, যদি চেঞ্জ করা যায় সেটা আরও বড় আঙ্গিকে ভালোভাবে জিনিসগুলো হবে, অন্তত একটা বিচার অন্তত দিনের পর দিন লিঙ্গার হবে না। উনি হয়তো সেই ভাবনা থেকে ভেবেছেন। আর কল্যাণবাবু, আমি জানি না উনি সওয়াল জবাব করতে করতে কী বলেন, কখন কি বলেন। আমি তো শুনেছি রাত্রেবেলা একরকম বলেন, দিনের বেলা একরকম বলেন। নরখাদক, উনি কি এইভাবেই সওয়াল করেন? আমি জানি না, ওনার কোনোদিন সওয়াল আমি শুনিনি, সওয়াল জবাব তো শুনিনি, বলতে পারবো না। তবে নরখাদক বলে বললে পরে খুব হাসি আসছে। নরখাদক জিনিসটাই উনি জানেন না। কতগুলো মানুষের আগের বারে যখন ভোট হয়েছিল 54 জন বিজেপি কর্মী খুন হয়েছিল, যেন হাসতে হাসতে তারা ফাঁসির দড়িতে ঝুলেছে। আরও কত লোক যে মারা গেছে আমি জানি, তাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি তারা এসছিল বাড়িতে ঢুকে তাকে মেরে দেওয়া হয়েছে, এটার মধ্যেই আসেনি। নরখাদক যদি হয় ওই লোকগুলোই নরখাদক, ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। আপনি এত কয়ের অনুপ্রাস শোনাচ্ছেন না, এটা তো কল্যাণ নামটা কি করে অকল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম হলে ওনার বেটার ভালো হতো। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এবারে হুগলি থেকে দাঁড়াচ্ছেন তৃণমূলের হয়ে, এবং সেই হুগলি থেকেই যেখান থেকে বিজেপির পক্ষ থেকে দাঁড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, এবং এই হুগলিকে জিতে নেওয়ার জন্যই এবার তুরুপের তাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুরুপের তাস হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকটি কথা বলেছেন যেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে যে তিনি দাঁড়িয়েছেন, সেটা নাকি হুগলির মানুষের ভীষণ লাকি তারা যে রচনা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে দাঁড়িয়েছেন, প্রথমত। এবং দ্বিতীয়ত তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, আমরা একটা সমাজ মাধ্যমে দেখতে পেয়েছি, তিনি বলছেন যে আপনারা বলছেন কলকারখানা হয়নি, কোথায়? সিঙ্গুরে কলকারখানা নাকি হয়নি? আমি আসছিলাম তখন দেখলাম চারদিকে ধোঁয়ায় ধোঁয়া, চিমনি থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, রাস্তাঘাট একেবারে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, আর আপনারা বলছেন কলকারখানা হয়নি। এবার এবং তৃণমূল যদি আসে আরও বেশি কলকারখানা হবে। ডাক্তারবাবু, আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে রচনা বন্দ্যোপাধ্যায় কতদূর, মানে এতদিন পর্যন্ত আমরা তাকে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই চিনতাম বা দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসেবে চিনতাম, তিনি যখন রাজনীতিতে এসেছেন তখন তিনি এই যে মন্তব্যগুলো করলেন, এগুলো কি শুধুমাত্রই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে রাজনীতিতে নিজের জায়গাটা পাকা করার জন্য দলের মধ্যে, নাকি সত্যি সত্যি তার কোনো সামাজিক মানে বোধ বা মানে সমাজে কি ঘটছে, সাধারণ মানুষের জীবনে কি ঘটে চলেছে সেসবের কোনো বোধই নেই, তার জন্য তিনি এই কথাটা একেবারে নির্বোধের মতো বললেন? আপনি যেটা শেষের কথা বললেন এটা একদমই ঠিক। উনি অভিনয় করেন, সব কিছু ওই রকম আঙ্গিকেই দেখেন। উনি ধোঁয়া দেখেছিলেন, সেটা এমনি উনুন জ্বালানো ধোঁয়া কিনা আমরা জানি না, সেটাকে উনি চিমনির ধোঁয়া দেখেছেন। আমরা তো সিঙ্গুরের ওপাশ দিয়ে যাওয়ার সময় কখনো ধোঁয়া দেখতে পাই না, বরং চোখের জলই দেখতে পাই প্রচুর মানুষের। আজকে কি হতো না। আমি শফিকুলের একটা প্রতিবেদনে দেখেছিলাম যে আজকে টাটার সানন্দাতে গিয়ে সানন্দার কীরকম ইমপ্রুভ করে গেছে, আর আজকে কোথায় নিয়ে চলে গেছে সিঙ্গুরকে। কত মানুষ এখান থেকে গিয়ে ওখানে চলে গেছে। তো এটা রচনা বন্দ্যোপাধ্যায় জানার কথা নয়। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের আমার একটাই উপদেশ, উনি যখন কোনো কিছু বলবেন ওনার ছেলের মুখটা মনে করে তারপরে উত্তরগুলো দেবেন। সব কিছুতেই তৃণমূল আনবেন না, বিবেকটাকে আগে আনবেন। এত অভিনয় করে করে অভ্যস্ত, হয়তো স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মমতা ব্যানার্জি, সেইটাই বলে যাচ্ছেন। কারণ এখনও পর্যন্ত উনি অতটা ধাতস্থ বা অভ্যস্ত হননি বলে আমার মনে হয়। আর যে তার কোনো সম্ভাবনাই ওনার নেই, থাকার কথাও নয়। ডাক্তারবাবু, একটা শেষ প্রশ্ন। মানুষ একদম দেখে নিয়েছে এই নুসরত দিয়ে কদিন ওরা যায়, দেবও 11% দেবের অ্যাটেন্ডেন্স ওখানেতে। তো এরা কি লোকসভাতে করবে? টিকটক করবে না লোকসভাতে যাবে? এই লোকগুলোকে জিতিয়ে দিয়ে কোনো লাভই নেই, কোনো প্রয়োজনও নেই, কোনো দিন কোনো কিছু হবে না। যারা রাজনীতির আঙ্গিকে থাকবে তাদেরই কি একমাত্র রাজনীতি করা উচিত।
যে তারা অ্যাটলিস্ট দেশের ইমপ্রুভ করার জন্য চেষ্টা করবে। সবার আগে দেশ, তার আগে অন্য কিছু নয়। আর দেশ বলতে আমি যেখানে থাকি সবার আগে আমার বাংলা, সেটা না দেখে তুমি ওই রকম ভুলভাল কথা বলবে, এগুলো কোনো যুক্তি নেই, মানুষ এগুলো নেবে না। এখন হাস্যকর পর্যায়ে আর কি বলবো। ডাক্তারবাবু, তার একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় এই যে লোকসভা নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, এর মধ্যে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি নানা রকম তৈরি হচ্ছে, এই সব কিছুর প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কটা আসন জিতবে এবং বিজেপি কটা আসন জিতবে? দেখুন, এইটা আমি বলতে পারবো না, একটা আমি সেফোলজিস্ট নই, তবে আমি আশাবাদী যদি ফেয়ার ইলেকশন হয় সেটা হওয়া উচিত, চেষ্টা তো করা উচিত, এবং বলে পরে বিজেপি অন্ততপক্ষে 30-এর ওপরই যাবে। এটা বাইরে থেকে বোঝা মুশকিল আছে। যেটা স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে গেছিলেন 32টা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, সেরকমই হবে, অনেকটাই হবে, হওয়া উচিত। কারণ মানুষ করছে তৃণমূল, ভোট কিন্তু দেবে পদ্ম ফুলে, আমাদের জাতীয় ফুলে। আমাদের জাতীয় ফুল কিন্তু পদ্ম। ভারতবর্ষের যেটা জাতীয় ফুল সেটাতেই নেবেন, যেটা দিয়ে পা দিয়ে মারান সেটাতে ভোট না দেওয়াই ভালো।